একটি দেশের মানচিত্রের এক টুকরো অংশ কি সির্ফ টাকার অঙ্কে কিংবা বুটের তলায় পিষে কিনে নেওয়া সম্ভব যদি সেই ভূখণ্ডটি হয় অন্য একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এমন এক অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর ছক সাজানো হয়েছিল, যার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশের উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র রংপুর। পর্দার আড়ালে চলা সেই নীল নকশা অনুযায়ী রাতের অন্ধকারে সামরিক ট্যাঙ্ক নামিয়ে কিংবা ঋণের মরণ ফাঁদে ফেলে পুরো একটি বিভাগকে গিলে খাওয়ার পরিকল্পনা করেছিল দিল্লির সাউথ ব্লক। কিন্তু ঠিক কোন বাধ্যবাধকতা থেকে একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র প্রতিবেশী দেশের ভূখণ্ড কেড়ে নেওয়ার মতো এমন আত্মঘাতী জুয়া খেলতে গেল? আর কেনই বা 2026 সালের এই নতুন বাংলাদেশে এসে তাদের সেই মহাপরিকল্পনা মাত্র কয়েক মিনিটে ধূলিসাৎ হয়ে গেল? পর্দার আড়ালে সেই রোমাঞ্চকর এবং চাঞ্চল্যকর সত্যের সন্ধানেই আজকের এই অনুসন্ধান। গল্পের শুরুটা বুঝতে হলে আমাদের তাকাতে হবে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির সবচেয়ে সংবেদনশীল এক মানচিত্রের দিকে। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য বা সেভেন সিস্টার্সকে যুক্ত করে রেখেছে মাত্র 22 কিলোমিটার চওড়া একটি সংকীর্ণ পথ, যাকে দুনিয়া চেনে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামে। ভারতের জন্য এই পথটি কতটা ভঙ্গুর তা দিল্লির নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানেন, কারণ এই সরু পথের ঠিক ওপারেই ওত পেতে বসে আছে পরাশক্তির চীন। ডোকলাম বা লাদাখ সীমান্তে একটু উত্তেজনা বাড়লেই দিল্লির বুক কেঁপে ওঠে এই ভয়ে, যদি কোনোদিন চীন এই 22 কিলোমিটারের পথটি কেটে দেয়, তবে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ 7টি রাজ্য। এই চিরস্থায়ী আতঙ্ক থেকেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সাবেক সদস্য ভারত কারনাথ এক অভূতপূর্ব এবং ভয়ঙ্কর প্রস্তাব টেবিলে আনেন। তার থিসিস ছিল অত্যন্ত পরিষ্কার, যেভাবেই হোক এই চিকেন নেক বা মুরগির গলা নামক করিডোরটিকে চওড়া করতে হবে। আর তার জন্য একমাত্র উপায় হলো বাংলাদেশের রংপুর বিভাগকে যে কোনো মূল্যে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। কিন্তু একটি স্বাধীন দেশের 1.5 কোটি মানুষের বাসস্থান কিভাবে নিজেদের পকেটে পড়া সম্ভব? এখানেই ভারতের থিঙ্ক ট্যাঙ্কগুলো খাটিয়েছিল এক চরম চতুর্বুদ্ধি। তারা হিসাব কষেছিল, বাংলাদেশ যদি কখনো তীব্র অর্থনৈতিক সংকটে পড়ে কিংবা বিদেশি ঋণের জালে আচ্ছন্ন হয়ে যায়, ঠিক সেই সুযোগে $1 বা $2 বিলিয়ন লোভনীয় টোপ ফেলা হবে। ভাবা হয়েছিল টাকার বস্তা দিয়ে রংপুরের বিশাল এলাকা কিনে নিয়ে তা সোজা জুড়ে দেওয়া হবে আসাম কিংবা পশ্চিমবঙ্গের মানচিত্রের সঙ্গে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো এমন একটি মাহেন্দ্র খনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, যাতে উত্তর পূর্ব ভারতের মানচিত্রকে চিরতরে সুরক্ষিত করা যায়। কিন্তু যদি ঢাকায় প্রস্তাবে রাজি না হয়, ভারত কারনাথের গোপন দলিলে লুকিয়েছিল তার চেয়েও নৃশংস এক বিকল্প। যদি টাকার জোরে কাজ না হয়, তবে কোনো পূর্ব নোটিশ ছাড়াই সামরিক ট্যাঙ্ক নিয়ে সীমান্ত পেরিয়ে রংপুরে ঢুকে পড়তে হবে। এরপর সেখানকার 1.5 কোটি আদিবাসিন্দাকে জোরপূর্বক উচ্ছেদ করে ঠেলে দেওয়া হবে বাংলাদেশের মূল ভূখণ্ডের দিকে, আর ওপার থেকে নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষদের এনে সেখানে পুনর্বাসন করা হবে। এই চরম স্পর্ধার পরিকল্পনা কি কেবল খাতা কলমেই সীমাবদ্ধ ছিল? মোটেও না। এই নীল নকশাকে বাস্তবে রূপ দিতেই সীমান্ত ঘেঁষে শুরু হয়েছিল ইতিহাসের অন্যতম বৃহত্তম সেনা সমাবেশ। রাফেল যুদ্ধ বিমানের গর্জন আর তিস্তা প্রহর নামের বিশাল সামরিক মহড়া দিয়ে ঢাকাকে এক প্রকার যুদ্ধের মনস্তাত্ত্বিক চাপের মধ্যে রেখেছিল মোদী প্রশাসন। শুভেন্দু অধিকারীর মতো কট্টরপন্থী নেতারা তো প্রকাশ্যে বাংলাদেশ দখলের হুঙ্কার দেওয়া শুরু করেছিলেন। তারা ভেবেছিলেন সীমান্তের ওপারে থাকা পুরনো সমীকরণটাই হয়তো বহাল থাকবে এবং একটু চোখ রাঙালেই কাজ হয়ে যাবে। কিন্তু এখানেই দিল্লির চাণক্য নীতি সবচেয়ে বড় ধাক্কাটি খেল। 2026 সালের জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। ঢাকার মসনদে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর নতুন এই প্রশাসন ক্ষমতায় এসেই দিল্লির পুরনো দাদাগিরির চশমাটা এক ঝটকায় ভেঙে দেয়। তারেক রহমান খুব ভালো করেই জানতেন ভারতের সবচেয়ে দুর্বল রকটি কোথায়। তিনি বিশ্বমঞ্চে দাঁড়িয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় গুটি সাজাতে শুরু করলেন। দিল্লি যখন সামরিক শক্তির ভয় দেখাচ্ছিল, ঢাকা তখন পাল্টা চাল হিসেবে ভূরাজনৈতিক ট্রানজিটের কার্ডটি টেবিলে ছুড়ে দিল। ভারতকে সাফ জানিয়ে দেয়া হলো, বাংলাদেশ যদি তার ভূখণ্ড ব্যবহার করে ভারতের উত্তর ইস্টার্ন রাজ্যগুলোতে পণ্য পরিবহন বা ট্রানজিট সুবিধা এবং সমুদ্র বন্দর ব্যবহারে পুরোপুরি বন্ধ করে দেয়, তবে আসাম সহ 7 সিস্টার্সের অর্থনীতি কয়েক সপ্তাহের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়বে। সেখানকার মানুষ না খেয়ে মরার উপক্রম হবে। ভারতের নিরাপত্তা নিশ্চিত করার চাবিকাঠি যে আসলে ঢাকার পকেটে, এই নির্মম সত্যটি মোদী সরকারের সামনে স্পষ্ট করে তুলে ধরা হলো।
বার্তা ছিল পরিষ্কার, রংপুর দখল করতে এলে বাংলাদেশ হাত গুটিয়ে বসে থাকবে না। ভারত যদি চিকেন নেক চওড়া করতে এক পা বাড়ায়, তবে ঢাকা এমন এক মরণফাঁদ চালু করবে যাতে মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সের যোগাযোগ চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায়। সাউথ ব্লকের নীতি নির্ধারকদের আক্কেল গুরুম হওয়ার জন্য এই একটি চালই যথেষ্ট ছিল। যে 7টি রাজ্যকে বাঁচানোর জন্য তারা রংপুর গিলে খাওয়ার ছক কষেছিল, এখন সেই রাজ্যগুলোই হাতছাড়া হওয়ার উপক্রম। কিন্তু দাবার বোর্ডের আসল খেলা তো তখনও বাকি ছিল। সামরিক দিক থেকে ভারতকে পুরোপুরি কোণঠাসা করতে তারেক রহমান এমন এক জাদুকরি চাল চাললেন যা দিল্লির রাতের ঘুম হারাম করে দেয়। শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 135 কিলোমিটার দূরে বাংলাদেশের লালমনিরহাটে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এক পরিত্যক্ত বিমান ঘাঁটি। আচমকা সেই ঘাঁটিতে আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞদের আনাগোনা এবং আধুনিকায়নের কাজ শুরু হতেই দিল্লির পিলেট চমকে ওঠে। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা সরাসরি সতর্কবার্তা দিলেন যে লালমনিরহাট থেকে যদি একটি সাধারণ ড্রোনও আকাশে ওড়ে, তবে ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চলীয় আকাশসীমার সব গোপন সামরিক গতিবিধি মুহূর্তের মধ্যে ফাঁস হয়ে যাবে। এতদিন ভারত আকাশসীমায় যে একচেটি আধিপত্যের দাদাগিরি দেখিয়ে আসছিল, সেখানে শক্ত হাতে বুড়ো আঙুল দেখিয়ে দিল এই নতুন বাংলাদেশ। প্রতিরক্ষা ব্যবস্থাকে অভেদ্য দুর্গে পরিণত করতে বেইজিংয়ের কৌশলগত নজরদারির পাশাপাশি ঢাকা সরাসরি হাত মেলালো আশকারা ও ইসলামাবাদের সঙ্গে। পাকিস্তান থেকে অত্যাধুনিক F-17 থান্ডার যুদ্ধবিমান এবং তুরস্কের বিশ্বকাপানো বাইরাক্তার ড্রোন প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশের আকাশ সীমানাকে এমন এক নিরেট দেয়ালে রূপান্তর করা হলো যা ভেদ করার ক্ষমতা ভারতের রাফায়েল বা সুখোই বিমানের পক্ষেও অসম্ভব হয়ে দাঁড়ায়। তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে এই ত্রিভুজ সামরিক কৌশল দিল্লির রংপুর দখলের কফিনে শেষ পেরেকটি ঢুকে দেয়। পরিস্থিতি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে বাংলাদেশের সীমানার দিকে তাকাতেও দিল্লির জেনারেলদের 10 বার ভাবতে হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চেও ভারতের এই জবরদখল ও আগ্রাসী মনোভাবের আসল চেহারা উন্মোচিত হওয়ায় তীব্র লজ্জার মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে। আজ দিল্লির সাউথ ব্লকের রীতিমতো নীরবতা। যে শুভেন্দু অধিকারী কিংবা হিমন্ত বিশ্ব শর্মারা প্রতিদিন বাংলাদেশ নিয়ে গলাবাজি করতেন, তাদের কণ্ঠ আজ পুরোপুরি স্তব্ধ। কারণ তারা বুঝতে পেরেছেন 2026 সালের এই নতুন বাংলাদেশে কোনো মুদি দোকান নয় যে টাকার অহংকারে বা পেশি শক্তিতে কিনে নেওয়া যাবে। এটি লাখো শহীদের রক্তে ভেজা এক স্বাধীন সার্বভৌম ভূখণ্ড, যা নিজের অধিকার আদায় করতে এবং শত্রুর দাঁত ভাঙা জবাব দিতে খুব ভালো করেই জানে। মোদী সরকারের এই চরম কৌশলগত পরাজয় দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। রংপুর তো সুরক্ষিত রইলই, বরং ঢাকায় এখন পুরো অঞ্চলের ভূরাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার প্রধান নিয়ামক হয়ে উঠল। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই চরম অপমানের পর দিল্লি কি সত্যি তাদের আগ্রাসী নীতি থেকে চিরতরে পিছিয়ে আসবে, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে আরো বড় কোনো গোপন ষড়যন্ত্র?